অভিজিৎ দীপকে যতই চেষ্টা করুক, সিজেপির মধ্যে একটা ভাঙন লেগে গেছে। সিজেপির ব্যানারকে রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এদিকে। হুল্লোড় পার্টিতে এইটা সেইটা ফেইটা সব খাওয়া টাওয়া হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসছে। এমনিতে এদের ফান্ডিং নিয়ে প্রশ্ন আছে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অ্যাকশন রিয়াকশন। আমি রিক রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আর+ নিউজের সিনিয়র জার্নালিস্ট সুচারু মিত্র। একদিকে দিল্লি উত্তাল, দিল্লির রাজপথে দিনের পর দিন আন্দোলনে ককরোচ জনতা পার্টি এবং তাদের সমর্থনে গোটা দেশব্যাপী বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন রাজনৈতিক দল তারাও সামিল হয়েছিল। কিন্তু এই আন্দোলনের পরবর্তী সময় কোথাও গিয়ে যেন ককরোচ জনতা পার্টির সেই আন্দোলন ভিত্তিহীন হয়ে পড়ছে। যারা আন্দোলনের সামনের সারির নেতৃত্বতে ছিলেন তারা কোথাও গিয়ে আজকে মুখ ফিরিয়ে নিয়েছে এই সিজেপি থেকে। কিন্তু কেন এমন করুণ পরিণতি হলো আজকের যুব সমাজের নেতৃত্বে তৈরি হওয়া একটা রাজনৈতিক দলের? আর সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় আসব। আমাদের সঙ্গে রয়েছেন সুচারু মিত্র। সুচারুতে একদিকে দেখলাম দিনের পর দিন আন্দোলন, সোনাম ওয়াংচুক তিনি অনশনে বসলেন, বিজেপির নেতৃত্বরা আসলো, কেন্দ্রীয় নেতৃত্বরা তারা নিয়ে গেলেন, অনশন ভাঙলো। কিন্তু এত কিছুর পরে এই আন্দোলন, ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ সব কিছুই তো হলো, কিন্তু তারপর সিজেপি কেন আজকে এত ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে? ছত্রভঙ্গ হয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। প্রথমে বলি, ককরোচ জনতা পার্টি কোথা থেকে শুরু হয়েছিল? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মিলিয়ন মিলিয়ন ভিউ, রাজনৈতিক গিমিক দেওয়ার জন্যই এই সিজেপির জন্ম হয়েছিল, এছাড়া আর কিছু নয়। যদি সেই বেস লেভেলের আন্দোলন থাকতো তাহলে আন্দোলন একটা সফলতা পাওয়ার পর এভাবে উচ্ছ্বাস হতো না। ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, তার নেতৃত্বে একটা উদযাপন পার্টি হচ্ছে, একটা উদযাপন পার্টি হচ্ছে। এটা কি কোনো তুমি খেলায় জিতেছো নাকি? একটা আন্দোলন যেখানে ছাত্রছাত্রীরা পড়েছিল, নিট কেলেঙ্কারির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আন্দোলন ছিল, সোনাম ওয়াংচুকের মতো মানুষকে ইনভলভ করতে পেরেছো, তিনি অনশন করলেন, অসুস্থ হলেন, হাসপাতালে গেলেন, কিন্তু এ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আন্দোলন থেকে কেন সোনাম ওয়াংচুক এবার নিজেকে সরিয়ে নিলেন, এটা তো ভাববার বিষয় আছে। তার মানে আন্দোলন যেভাবে চলছে সেটাকে সঠিকভাবে সোনাম ওয়াংচুকও মেনে নিতে পারছেন না। জেপি নাড্ডা তার অনশন ভাঙিয়েছেন এবং তারপর থেকে কিন্তু সোনাম ওয়াংচুক এবং তার ঘনিষ্ঠ যারা এই সিজেপির মধ্যে জড়িয়েছিলেন তারা কিন্তু নিজেদেরকে সেপারেট করে নিয়েছেন। একটা আন্দোলনের পর এরকম একটা উল্লাস পার্টি ঠিক সংঘবদ্ধ আন্দোলনের কাছে মাথা নত করেছে কেন্দ্রীয় সরকার, ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করেছে, ভালো কথা। তারপরে তো আমার পরবর্তী পদক্ষেপ হবে, সে সেখানেই। এরপর আমি কিভাবে আবার নতুন কি বিষয় নিয়ে, কি ইস্যুকে নিয়ে আমি রাজপথে থাকব, কিভাবে ছাত্র সমাজকে উৎসাহিত করব, এইটা তো আমার আন্দোলনের প্রেক্ষাপট হবে বা আমার আন্দোলনের বিষয় হবে। কিন্তু সেই বিষয়টাকে না রেখে সৌরভ দাসের নেতৃত্বে ককরোচ পার্টির নেতৃত্বরা হুল্লোড় পার্টি করলেন। বিরাট হুল্লোড় পার্টিতে এইটা সেইটা ফেইটা সব খাওয়া টাওয়া হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসছে। এমনিতেই এদের ফান্ডিং নিয়ে প্রশ্ন আছে। এমনিতেই বিভিন্ন সূত্র থেকে বলছে যে এদের ফান্ডিংয়ের পেছনে ডিপ স্টেট কাজ করছে এবং চেষ্টা করা হয়েছিল। আমার তসলিমা নাসরিনের রেখাতেই বুঝেছি যে ছাত্র আন্দোলন দেখে উজ্জীবিত হওয়ার থেকেও সবচেয়ে বড় ভয় লাগে যে বাংলাদেশের সেই আন্দোলনে আমরা দেখেছিলাম এই ছাত্ররাই তো জুলাই গণবিপ্লব করেছিল, শেখ হাসিনার বিদায় হয়েছিল। তারপর কি হয়েছে? বাংলাদেশের সেই ছাত্রদের পার্টি এনসিপি কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মানুষ কি তাদেরকে নির্বাচনে জিতে পাওয়ারে নিয়ে এলো? কেন নিয়ে এলো না? তারা দিগ্ভ্রান্ত। কেন নিয়ে এলো না? তাদের বেসিক কোনো প্ল্যান নেই। কেন নিয়ে এলো না? তাদের নিজেদের মধ্যেই ঐক্যবদ্ধতা নেই। ককরোচ জনতা পার্টির মধ্যেও সেই একই রকম অবস্থা। সোনাম ওয়াংচুকের মতো মানুষ অনশন কেন ভাঙলেন? এটার ভেতরে ঢুকতে হবে বিষয়টাতে। এবং তার ঘনিষ্ঠ যারা তারা কেন সিজেপি ছাড়লেন? তার মানে নেতৃত্বে যারা রয়েছেন, অভিজিৎ দীপকে যতই চেষ্টা করুক,
সিজেপির মধ্যে একটা ভাঙন লেগে গেছে। সবচেয়ে বড় বিষয়, আশ্চর্যের বিষয় যে একটা আন্দোলনের পরে এইভাবে উদযাপন পার্টি হবে, উল্লাস হবে। এটা কোনো বিয়ে বাড়ি, এটা কোনো মানে ব্যাচেলার্স পার্টি হচ্ছে? একটা আন্দোলনের পর আমরা কিভাবে চলবো সেটা দেখতে হবে। বেশ কিছুদিন ধরে তারা মানুষের সেন্টিমেন্ট নিয়েছিলেন, প্রচুর মানুষ, তারা খাবার পাঠাচ্ছিলেন, তারা জল পাঠাচ্ছিলেন, যাতে এই আন্দোলনে তারা অক্সিজেন পান। সেই পজিটিভ ভাইবসটাই, সেই পজিটিভ দিকটাই কিন্তু একেবারে দূরে চলে গেছে। ওই আন্দোলনের প্রেক্ষাপটটা দেখে মনে পড়ে যাচ্ছিল আমাদের রাজ্যে ডাক্তারদের আন্দোলনে। প্রচুর মানুষ খাবার পাঠাচ্ছিলেন, লড়াই চালাচ্ছিলেন, ডাক্তাররা ঐক্যবদ্ধ হচ্ছিলেন, তারপরে তারা লড়াই আন্দোলনে যাচ্ছিলেন, এত কিছু হয়েছে। এবং আজও মনে করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার যদি ক্ষমতায় গিয়ে থাকে তাহলে তার পেছনে অবশ্যই আরজিকর একটা ডাক্তারদের আন্দোলন একটা বড় ইস্যু। সিজেপির এই আন্দোলনটাকে সেই প্রেক্ষাপটে ধরলে চলবে না, একেবারে ধারে কাছে সেটা নেই। এবং শুধু তাই নয়, সিজেপির ব্যানারকে রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এদিক ওদিক। তাহলে আন্দোলনটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। সিজেপির এই আন্দোলনে জোয়ার বা হাওয়া এলো কলকাতাতে, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, তুমি মার খেলে, অন্যান্য সাংবাদিকরা মার খেলো, একটা বর্বরচিত আক্রমণ হলো। কেন? তুমি কি মিছিলে দাঁড়িয়ে থেকে কোনো এক পেশে কথা বলছিলে? তুমি তো মিছিলটা কিভাবে এগিয়ে আসছিলে সেটা ব্রিফ করছিলে, কিভাবে ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে, কলকাতায় সরবটা কেমন হচ্ছে, কলকাতা কীরকমভাবে মানে দিল দিকে বার্তা দিচ্ছে যে আমরাও পাশে আছি, এই বিষয়টা তুলে ধরছিলে। তাহলে তোমার গায়ে হাত দেওয়ার কারণটা কি? তোমার গায়ে হাত দেওয়ার কারণটা কি, বা বাকি সাংবাদিকদের গায়ে হাত দেওয়ার কারণটা কি? তার মানে এদের আসল উদ্দেশ্য অন্যরকম ছিল। আন্দোলনটাকে যদি বৃহত্তর আন্দোলনে রূপ দিতে হয়, সিজেপির এই আন্দোলনকে যদি রাজ্যে রাজ্যে ছড়িয়ে দিতে হয়, তাহলে তার পরিকল্পনা ছিল। সবসময় না ওই সোশ্যাল মিডিয়া থেকে নেতা হওয়া যায় না। আমি দেবাংশুর কথা বলছি, তোমার সঙ্গে আবার ভালো সম্পর্ক, আমি দেবাংশুর কথা বলছি। এই সোশ্যাল মিডিয়া থেকে এই তৃণমূলের দেবাংশু উঠে এসেছিল, ভালো নাম করেছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার যে জনপ্রিয়তা, বাস্তবের মাটিতে গিয়ে দেবাংশু সেই জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে? দুটো নির্বাচনে দল তাকে দাঁড় করিয়ে জেতানোর সুযোগ করে দিয়েছিল, পেরেছে? জিততে পারেনি। এই যে দেবাংশুর মতো নেতারা, ইয়াং নেতারা, যারা লড়াই আন্দোলনে দিলেন, কিন্তু যেই তৃণমূল ক্ষমতা থেকে গেল, দেবাংশু অমনি তৃণমূল বিরুদ্ধ কথাবার্তা বলল। নেতৃত্ব তো তাকে এগিয়ে দিল, তাকে নির্বাচনে লড়াই করার জায়গা দিল, বিধানসভায় লড়লো, লোকসভায় লড়লো, তারপরে কোথায় গেল? আমি সোশ্যাল মিডিয়ার উদাহরণটা দিচ্ছি, সোশ্যাল মিডিয়া থেকেই দেবাংশু কিন্তু উঠে এসেছিল। তার মানে ছোট থেকে যেতে মানে একেবারে ভিত্তিক খুব শক্ত বা পরিবার খুব রাজনৈতিক এমনটা নয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাকে চারটে লোক চিনেছিল। এখানে অভিজিৎ দীপকে কেউ সেটা ভাবার জায়গায় এসেছে যে আমি একটা সোশ্যাল মিডিয়ায় কল দিয়ে ককরোচ জনতা পার্টি তৈরি করলাম, তারপর সেটাকে ধরে রাখা। প্রথম খুব ভালো লাগছিল, বি.আর. আম্বেদকরকে সামনে রেখে বা আরও বিষয়টাকে সামনে রেখে ককরোচ জনতা পার্টি আন্দোলন সাজাচ্ছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই ক্রাউড ফান্ডিংগুলো কোথা থেকে আসছে? এত টাকা তারা পেলেন কোথা থেকে? শুধু তাই নয়, এই উল্লাস পার্টি, হুল্লোড় পার্টির পারমিশন দিল কে? সোনাম ওয়াংচুকে কেন তারা ধরে রাখতে পারল না? কেন তিনি দূরে চলে গেলেন? তিনি অনশন ভঙ্গ করে, আর দেখো তিনি কিন্তু কোনো পিকচারেই নেই, এবং তার ঘনিষ্ঠ লোকজন সবাই সিজেপি থেকে ব্যাকআউট করে গেছে। কেন করলো? আন্দোলনের দিশা নেই, ককরোচ জনতা পার্টির মধ্যে গৃহযুদ্ধ, এবং একটার পর একটা ভুল পদক্ষেপের কারণে হয়তো আরও অন্যান্য ইস্যু এরকম রয়েছে এই নিট কেলেঙ্কারির মতো, যে ইস্যুগুলোকে নিয়ে বিজেপি সরকারকে চেপে ধরা যেত, আন্দোলনে তোলপাড় করা যেত দোষ থেকে, তারা কিন্তু মানে সেই লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। রিক, একদমই সেই লক্ষ্য থেকে একদিকে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছে। যে আন্দোলনকে একটা সময় ধরে রাখতে পেরেছিল নেপালে জেনজিরা, শ্রীলঙ্কার জেনজিরা, সেই জেনজিরাই আবার ভারতের আন্দোলনও ধরতে পারল না, বাংলাদেশেরটাও ধরতে পারল না। ব্যর্থতা রয়েছে। এই টাকা কার, টাকা কোথা থেকে আসছে, এত ক্রাউড ফান্ডিং, যে প্রশ্ন আমাদের কলকাতায় আরজি করের ঘটনাতে উঠেছিল, ডাক্তারদের এত আন্দোলন, এত টাকা আসছে কোথা থেকে?
সেই প্রশ্ন এবার দিল্লির বুকে উঠল। ফলে আগামী সময়ে আরও বিভিন্ন খবর নিয়ে প্রতি মুহূর্তে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। অ্যাকশন রিয়াকশন প্রতি মুহূর্তে দেশের বিভিন্ন কোণা না, গোটা বিশ্বের বিভিন্ন কোণার অ্যাকশন রিয়াকশন আপনাদের সামনে আনবো। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।